মা, তুমি আমার মা নও, তুমি আমার জীবনের সব থেকে বড় শত্রু। হ্যাঁ, এটাই সত্যি। একটা মাই তার ছেলের জীবনের সব থেকে বড় শত্রু। কথাটি কেন বললাম, পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আশা করি আপনারা একটু হলেও মানসিক শান্তি পাবেন। আরিফ এবং তার মা রাবেয়া বেগমের সংসার ছিল ছোট্ট। আরিফের বাবা ছোটবেলাতেই মারা যান। রাবেয়া বেগম অনেক কষ্ট করে সেলাইয়ের কাজ করে আরিফকে বড় করেন, ইঞ্জিনিয়ার বানান। আরিফও মাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসত। সমস্যা শুরু হলো আরিফের বিয়ের পর। আরিফ তার সহকর্মী নীলাকশিকে বিয়ে করে। রাবেয়া বেগম ভাবলেন যে ছেলেকে তিনি বুকের রক্তপানি করে বড় করেছেন, সেই ছেলে এখন অন্য একটা মেয়ের কথায় উঠবে বসবে। এই ভয় এবং অতিরিক্ত অধিকার বোধ থেকে তিনি নীলার প্রতিটি কাজে খুঁত ধরতে শুরু করলেন। আরিফ অফিস থেকে ফিরলে রাবেয়া বেগম চোখের পানি ফেলে বলতেন, তোর বউ আমাকে একদম সম্মান করে না, সারাদিন ঘরে আটকে রাখে, তুই তো এখন পর হয়ে গেছিস। আরিফ মায়ের কষ্টের কথা সহ্য করতে পারতো না। সে কোনো কিছু না জেনেই নীলাকে বকাঝকা করত। নীলা কাঁদত আর বলতো, আমি মাকে নিজের মায়ের মতোই দেখি, তুমি বিশ্বাস করো। কিন্তু মায়ের কান পড়ার কাছে আরিফ স্ত্রীর কোনো কথাই শুনতো না। ধীরে ধীরে রাবেয়া বেগমের এই আচরণ আরিফের কেরিয়ারেও বাধা হয়ে দাঁড়ালো। আরিফ যখনই চাকরির ভালো সুযোগের জন্য অন্য শহরে যাওয়ার কথা বলতো, মা বলতেন, তুই আমাকে একা ফেলে চলে যেতে চাস, তুই স্বার্থপর। মায়ের এই আবেগীয় ব্ল্যাকমেলের কারণে আরিফ নিজের কেরিয়ারের বড় বড় সুযোগ হাতছাড়া করল। সংসারে প্রতিদিন অশান্তি লেগেই থাকতো। একদিন মায়ের বানানো এক চরম মিথ্যা অপবাদের কারণে নীলা সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে গেল। নীলার চলে যাওয়ার পর আরিফ মানসিকভাবে ভেঙে পড়ল। সে চাকরি হারালো, বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এক রাতে আরিফ ড্রয়িং রুমে বসে একা একাই কাঁদছিল। রাবেয়া বেগম যখন তার মাথায় হাত দিতে গেলেন, আরিফ মায়ের হাতটা সরিয়ে দিয়ে চিৎকার করে উঠল, মা, তুমি মা নও, তুমি আমার জীবনের সব থেকে বড় শত্রু। তোমার এই অন্ধ অহংকার আর অধিকার বোধের জন্য আজ আমার সংসার ভাঙলো, আমার কেরিয়ার শেষ হলো। তুমি আমাকে ভালোবাসোনি মা, তুমি আমাকে খাঁচায় বন্দি করে রাখতে চেয়েছো। ছেলের মুখের এই কথা রাবেয়া বেগমের বুকে তীরের মতো বিঁধল। তিনি সারা রাত ঘুমাতে পারলেন না। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলেন, তিনি কি আসলেই ছেলের শত্রু হয়ে গেলেন? তিনি বুঝতে পারলেন ছেলের প্রতি তার ভালোবাসাটা অন্ধ স্বার্থপরতায় রূপ নিয়েছিল। তিনি ছেলের ভালো চাননি, চেয়েছেন ছেলে যেন শুধু তার চাদরের তলাতেই থাকে। পরদিন সকালে রাবেয়া বেগম আরিফকে ডেকে বললেন, বাবা, তুই ঠিক বলেছিস, মায়ের রূপ ধরে আমি তোর সব থেকে বড় ক্ষতি করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে। রাবেয়া বেগম নিজের ভুল বুঝতে পেরে নিজেই নীলাদের বাড়ি গেলেন। নীলার হাত ধরে কেঁদে নিজের সব ভুলের জন্য ক্ষমা চাইলেন এবং তাকে বুঝিয়ে ঘরে ফিরিয়ে আনলেন। এরপর থেকে তিনি আরিফ ও নীলার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা বন্ধ করে দিলেন। আরিফ আবার নতুন চাকরিতে যোগ দিল এবং তাদের সংসারে শান্তি ফিরে এলো। যে মা সন্তানকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখতে চান, তিনি আসলে সন্তানের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেন। অন্ধ ভালোবাসা আর অধিকার বোধের মধ্যে বড় তফাৎ রয়েছে। ভালোবাসা মানুষকে মুক্ত করে আর অধিকার বোধ মানুষকে বন্দি করে। মায়ের প্রথম দায়িত্ব সন্তানকে ডানা দেওয়া, তাকে খাঁচায় বন্দি করে রাখা নয়। পারিবারিক বন্ধন তখনই বিষাক্ত, টক্সিক হয়ে ওঠে
যখন সেখানে স্নেহের জায়গায় অহংকার এবং শাসন মুখ্য হয়ে দাঁড়ায়। যে মা সন্তানকে ভালোবেসে ডানা দেন না, বরং খাঁচায় বন্দি করে রাখেন, তিনি অজান্তেই সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান। ভালোবাসার আসল অর্থ হলো মুক্তি দেওয়া, আঁকড়ে ধরে রেখে কারো দম বন্ধ করে দেওয়া নয়। একটি বিষাক্ত পারিবারিক সম্পর্ক আমাদের চেয়েও ক্ষতিকারক, কারণ এটি মানুষের আত্মবিশ্বাসকে ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেয়। সংসার ভাঙা খুব সহজ, কিন্তু ভুলগুলো শুধরে নিয়ে সবাইকে সাথে নিয়ে চলাটাই আসল বীরত্ব। মা বাবার ভুল থাকতে পারে, কিন্তু তাদের প্রতি সন্তানের অসম্মান কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। দূরত্বের মাঝেও শ্রদ্ধা বজায় রাখাই পরিপক্কতা। ক্ষমা হলো এমন এক সুগন্ধি যা দেওয়ার পর নিজের মন ও পবিত্র হয়ে যায়। পরিবারের ক্ষোভগুলোকে ক্ষমার মাধ্যমে বিদায় দিতে হয়। পৃথিবীর সবচেয়ে বড় অসহায়ত্ব হলো নিজের কষ্টের কথা যখন নিজের মা বাবাকেই বুঝিয়ে বলা যায় না। পরের দেওয়া আঘাত হয়তো সহ্য করা যায়, কিন্তু নিজের মানুষের দেওয়া মানসিক যন্ত্রণা মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। যে হাতটা ছোটবেলায় চলতে শিখিয়েছিল, বড় হয়ে সেই হাতটাই যখন পেছনে টেনে ধরে, তখন বুক ফেটে কান্না আসে। সবচেয়ে বেশি কষ্ট তো তখনই হয় যখন চোখের কোণে জল থাকা সত্ত্বেও হাসি মুখে বলতে হয়, আমি ভালো আছি। মানুষ তখন কাঁদে না যখন সে আঘাত পায়, মানুষ তখন কাঁদে যখন সে সহ্য করার শেষ সীমায় পৌঁছে যায়। চিৎকার করে কাঁদার চেয়ে মাঝরাতে মুখ চেপে নীরবে কাঁদার কষ্টটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। কষ্ট মানুষকে বদলে দেয়, আবার এই কষ্টই মানুষকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে শক্ত হতে শেখায়। আজকের এই অন্ধকার রাতটা যতই দীর্ঘ হোক না কেন, মনে রেখো সকাল কিন্তু ঠিকই আসবে। নিজের ওপর বিশ্বাস হারিও না। স্বার্থপর মানুষগুলো না জীবনটাকে বিষিয়ে তোলে, আসলে তারা মূলত আঙুলের ইশারায় নাচাতে চায়। ঠিক তারা যা বলবে, যেমন বলবে, আপনাকে ঠিক সেটাই করাতে চায়। তাতে করে আপনি কষ্ট পাচ্ছেন কি না সেটা তারা দেখবে না, আর আপনি হয়ে যান তাদের হাতের পুতুল। এটাই তারা চায়, এটাই বাস্তব। গুরুত্ব এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে, আর বেশি পেলে অবহেলা করে। সময় খারাপ এলে সবাই মুখ ফিরিয়ে নেয়, কত চেনা মানুষও হয়ে যায় অচেনা। যেখানে আপন মানুষই পর হয়ে যায়, সেখানে পর কখনো আপন হতে পারে না, কিছুতেই না। স্বার্থপর মানুষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কারো সাথে যারা অন্যায় করলেও তাদের সামান্য অনুশোচনা বোধ থাকে না। এক দেশে এক নব দম্পতি ছিল। বিয়ের পর প্রথম রাতে বাসর ঘরে বসে বর তার স্ত্রীকে একটি গল্প শোনালো। বর বলল, শোনো, আমাদের পাশের গ্রামে এক বৃদ্ধ দম্পতি বাস করেন। তারা দীর্ঘ 50 বছর ধরে একসঙ্গে আছেন, কিন্তু তাদের মধ্যে কোনো বড় কোনো ঝগড়া বা অশান্তি হয়নি। গ্রামের সবাই তাদের সুখে থাকার রহস্য জানতে চাইল। বৃদ্ধা হেসে সবাইকে তার ঘরের পেছনে নিয়ে গেলেন। সেখানে দুটি বড় কাঠের বালতি রাখা ছিল। স্ত্রী কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, বালতি দিয়ে তারা কি করতেন? বর মৃদু হেসে বলতে লাগলো। বৃদ্ধ বললেন, বিয়ের প্রথম রাতেই আমরা একটা চুক্তি করেছিলাম, যখনই আমার স্ত্রী কোনো কারণে রেগে যাবে বা ভুল করবে, আমি চুপচাপ ঘর থেকে বেরিয়ে এই বালতি করে কুয়ো থেকে পানি এনে ঢালবো। এতে আমার রাগও কমে যাবে
আর স্ত্রীর মাথাও ঠান্ডা হওয়ার সময় পাবে। স্ত্রী তখন হাসি মুখে জিজ্ঞেস করলো, তাহলে দ্বিতীয় বালতিটি কার জন্য ছিল? বর উত্তর দিল, দ্বিতীয় বালতিটি ছিল স্ত্রীর জন্য। চুক্তি অনুযায়ী যখন আমি রেগে যাব বা কোনো ভুল করব, তখন স্ত্রী রাগ না দেখিয়ে চুপচাপ দ্বিতীয় বালতিটি নিয়ে পানি আনতে যাবে। বৃদ্ধ বললেন, বিগত 50 বছরে আমাদের বালতিগুলো কখনোই পুরোপুরি ভরেনি, কারণ একজন রেগে গেলে অন্যজন সবসময় বালতি হাতে তুলে নিয়েছে। গল্পটি শেষ করে বর তার স্ত্রীর হাত ধরে বলল, সংসার চালাতে গেলে আমাদের দুজনেরও কখনো না কখনো ভুল হবে, কখনো হয়তো রাগ হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে, একজন রেগে গেলে অন্যজনকে শান্ত থাকতে হবে। রাগ দিয়ে নয়, ধৈর্য দিয়ে আমাদের এই নতুন জীবন সাজাতে হবে। মা যদি প্রাপ্তবয়স্ক ছেলের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, কেরিয়ার, বন্ধু বান্ধব, জীবন সঙ্গী নির্বাচন নিজে নিতে চান, তবে ছেলে দম বন্ধ অনুভব করে। ছেলেকে নিজের মতো বাঁচতে না দিলে সে মাকে নিজের শত্রু এবং অগ্রগতির বাধা মনে করতে শুরু করে। অনেক মা ছেলের ওপর নিজের একগুচ্ছ অধিকার ধরে রাখতে চান। ছেলের বিয়ে হলে পুত্রবধূর প্রতি হিংসা বা প্রতিযোগিতার মনোভাব তৈরি হতে পারে। মা যখন ছেলের বৈবাহিক জীবনে অতিরিক্ত নাক গলান, তখন ছেলের সংসার ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। ফলে ছেলে মাকে শত্রু ভাবতে বাধ্য হয়। আমি তোমার জন্য এত কষ্ট করেছি আর তুমি এখন এটা করছো, এ ধরনের কথা বলে মায়ের নিজের ইচ্ছা ছেলের ওপর চাপিয়ে দেওয়া হয়। মায়ের এই আবেগীয় ব্ল্যাকমেইলের কারণে ছেলে তার নিজের ইচ্ছা পূরণ করতে পারে না এবং ভেতরে ভেতরে ক্রোধের জন্ম নেয়। সারাক্ষণ অন্য ছেলেদের সাথে তুলনা করে নিজের ছেলেকে ছোট করা বা তার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা। ছেলের কোনো সাফল্যে খুশি না হয়ে সবসময় খুঁত ধরা সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়। কখনো কখনো মানুষের আচরণ, অবহেলা, তার প্রতি আগ্রহ, মনোযোগ, শ্রদ্ধা এবং ভালোবাসার অনুভূতিটাই নষ্ট করে দেয়। চোখ থেকে সরে যেতে যেতে মন থেকেও সরে যায়। ভাইয়ে ভাইয়ে সম্পর্কের অবনতি মূলত মা বাবার সন্তানের প্রতি আচরণে বৈষম্যের কারণে হয়। যখন মা বাবা সন্তানদের ভিন্ন চোখে দেখে, একজন চাইতে অপরজনের প্রতি বেশি টান কিংবা দরদ দেখায়, সন্তানদের মধ্যে তখন আপনা আপনি সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এই টানাপোড়েন তৈরি হয় মূলত বিয়ের পর। এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে চলে যায়। সংসার যখন পৃথক হয়ে যায়, তখনও মা বাবার এই বৈষম্যের শিকার যে কোনো সন্তানের জীবনে প্রভাব ফেলে। এক ছেলে মা বাবার জন্য সব কিছু উজাড় করে দিয়েও তাদের মন পায় না, আবার অন্য ছেলে কোনো ভূমিকা না রেখেই তাদের ভালোবাসা পায়, তাদের মন পায়। ভাইয়ের চোখে ভাই, এই যে শত্রুতার সূত্রপাত, এটা মূলত মা বাবার দোষেই। মা বাবা সব সন্তানকে যদি একই রকম ভালোবাসত, যদি একই রকম সমাদর করত, তবে কখনোই সন্তানদের মধ্যে হিংসাত্মক অনুভূতি কাজ করত না। তারা কখনোই নিজেদের শত্রু কিংবা প্রতিপক্ষ মনে করত না। বন্ধুর মতো ভাইয়ের পাশে আরেক ভাই দাঁড়াতো। ভাই এবং ভাইয়ের মধ্যে এই হিংসাত্মক মনোভাব তাদের সন্তানদের জীবনেও প্রভাব ফেলে। পারিবারিক সম্পর্কের যে অবনতি, সেটাই মা বাবার সন্তানদের প্রতি দ্বিচারিত মনোভাবের কারণেই সৃষ্টি হয়। মানুষ ভাবে বিয়ের পর বউদের কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়, আসলে তা নয়। বেশিরভাগ পরিবারে মা বাবার কারণেই সংসারে এই অশান্তির সৃষ্টি হয়। যতদিন পর্যন্ত মা বাবা তার সন্তানদের প্রতি এমন বৈষম্য আচরণ ঠিক না করবে, যতদিন পর্যন্ত তারা এক এক সন্তানের সাথে এক এক রকম আচরণ বন্ধ না করবে, ততদিন পর্যন্ত পারিবারিক সম্পর্কগুলো কখনোই ঠিক হবে না।
পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।